শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের নতুন সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। এবারের আয়নায় থাকছে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার লক্ষ্যমাত্রা, মোবাইল আসক্তি নিয়ে বিশেষ আলোচনা সভা, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার, শ্যালো ওয়াটারক্রাফটস জাহাজের উদ্বোধন, সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে সম্মান বৈদ্যবাটীর এবং ডুরান্ড কাপ ফুটবল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সারা দেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে সতর্কবার্তা দেওয়ার কর্মসূচি নিয়েছে। কলকাতায় সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের 1 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মহানির্দেশক অসিত সাহা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যে ভূমিধস প্রবণ জেলাগুলিতে এই সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং তামিলনাড়ুর নীলগিরি এলাকায় এই পূর্বাভাস দেওয়া শুরু হয়েছে। শীঘ্রই উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে এই ব্যবস্থা চালু করা হবে। প্রতি বছর একটি করে জেলায় এই পরিষেবা চালু হবে। তিনি বলেন, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাঠানো ভূমিধসের পূর্বাভাস কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার, জেলা প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এছাড়া ভূসংকেত ওয়েব পোর্টাল ও ভূস্খলন মোবাইল অ্যাপের মাধ্যমেও মানুষ সতর্ক বার্তা পাবেন। এর ফলে ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয়, মানুষের জীবনহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতি আটকানো সম্ভব হবে। আগামী 2-1 মাসের মধ্যে আমরা একটা অপারেশনাল বুলেটিন শুরু করব রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টে। এটা 4 নম্বর ডিস্ট্রিক্ট হবে যেখানে আমরা অপারেশনাল বুলেটিন শুরু করব। অপারেশন বুলেটিন আর এক্সপেরিমেন্টাল বুলেটিনের মধ্যে একটা পার্থক্য আছে। এক্সপেরিমেন্টালটা আমরা জনসাধারণের কাছে দিই না, সেটা শুধু আধিকারিকদের কাছে যায়। আর অপারেশনাল যখন হয় সেটা ওপেন টু এভরিওয়ান। এবং অপারেশনাল আমরা তখনই করি যখন আমাদের মডেল ভ্যালিডেটেড হয়ে যায় কমপ্লিটলি। অপারেশনাল এই মুহূর্তে 3টে আছে, 4 নম্বর হবে এবং প্রত্যেক বছরে আমরা এরকম 1-2 করে ডিস্ট্রিক্ট করতে থাকবো। এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে যতগুলো রাজ্য যেখানে ল্যান্ডস্লাইড হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য অপারেশনাল বুলেটিন তৈরি করা, সেটি হচ্ছে মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা সিফরি ব্যারাকপুরের পৃষ্ঠপোষকতায় প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বর্তমান যুগে মোবাইল আসক্তি নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। লেস স্ক্রিন মোর ড্রিম শীর্ষক আলোচনায় বক্তারা ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে প্রয়োজন ব্যতীত অতিরিক্ত মোবাইল ব্যবহার না করার পরামর্শ দেন। সিফরির অধিকর্তা ডক্টর বসন্ত কুমার দাস সূচনায় বলেন, দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোনের ব্যবহার বর্তমান সময়ে মানুষের জীবনে সামগ্রিকভাবে প্রভাব বিস্তার করছে। हम जिंदगी में जो चीज नहीं करना चाहते हैं वो गलती में वो चीज हो जाता है। ऐसा ही टेक्नोलॉजी का इस्तेमाल हो रहा है आजकल। जो चीज को हम आहिस्ते आहिस्ते क्या होता है ना, आम जनता उसको एडॉप्शन कर ले, लेकिन बाद में उनका जैसे रेडिएशन इफेक्ट हो कि चाइल्ड का ब्रेन का इफेक्ट हो, ये होता है। इसके लिए हर चीज में बोलते हैं ना, बियॉन्ड सस्टेनेबिलिटी इज हार्म टू एनीथिंग। हमारा जीवन चक्र में मोबाइल इन्फ्यूजन हो गया, लेकिन हम उनको सही समय में इस्तेमाल करना है, सही टाइम में इस्तेमाल करना है। हम 24 घंटा इस्तेमाल करेंगे, अपनेपन को भूल जाएंगे, तब उनका तो इफेक्ट सबके ऊपर पड़ेगा। जैसे आजकल व्यस्तता बढ़ गया और हर चाय में मैकेनिकल हो गया। हम लोग जो रिलेशनल एडवांटेज लेते हैं, हमारा एक फैमिली है, हमारा एक भाई है, हमारा एक बहन है, उसके साथ हम कुछ समय गुजारने के लिए नहीं है। जैसे हम लोग क्या होता है ना, आर्टिफिशियल कंफर्ट के पीछे भागते हैं। जब दाल चावल का जिंदगी में हम रह सकते हैं, उसमें हम क्या आगे पैसा लेके क्या करेंगे? यही लोग भूल गए, जो मेटेरियलिस्ट वर्ल्ड में चले गए। ব্লেসিং একাডেমির উপদেষ্টা জয়দীপ ঘোষ জানিয়েছেন, মোবাইলের কারণে ছাত্রছাত্রীদের মনঃসংযোগের ব্যাঘাত ঘটছে। সেই সম্পর্কে অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন বলেও
উল্লেখ করেন তিনি। আমি নিজে একজন ছাত্র, পড়াশোনাই করছি, শিখছি। আমরা দেখেছি যে আমরা ওই মোবাইলে টুং করে একটা আওয়াজ হলেই সবসময় আমাদের ডিস্ট্রাক্টেড হয়ে যাই। আমরা অত অঙ্ক করছি বা কিছু একটা পড়াশোনা করছি, অফিসের কোনো একটা কাজ করছি, মোবাইলে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই। এই ডিস্ট্রাকশন আমাদের সব থেকে লোয়েস্ট লেভেল অফ বাচ্চাদেরকেও, একদম প্রাইমারি লেভেল বা মানে যেগুলো একদম কিন্ডারগার্টেন যারা রয়েছে তাদেরকেও এফেক্ট করছে। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা প্রভা কুমারী স্নেহা জানান, প্রযুক্তিগত দিক দিয়ে মানুষ অনেক এগিয়ে গেলেও আন্তরিক আনন্দ হারিয়ে ফেলছে। इस तकनीकी समाज में जहां हम तकनीकी तौर से तो बहुत विकसित हो चुके हैं, लेकिन कहीं ना कहीं अपनी आंतरिक खुशी को खो बैठे हैं। तो हमारा यही उद्देश्य है इस प्रोग्राम के थ्रू भी कि जो बच्चे हैं, जो इस देश का भविष्य होते हैं, और जो उनके पेरेंट्स हैं, जिनका मेन रोल है उनको बड़ा करने में, पालने पोसने में, तो दोनों को ये समझ हो कि वी कैन यूज फोन्स। हमें हर डिजिटल चीज हमारे लिए बनी है, हम उसे यूज कर सकते हैं, लेकिन कितना और कैसे वो हमें समझना होगा। हमें इसे यूज करना बंद नहीं करना है, बल्कि इसे हमें सही तरह से यूज करना सीखना। एक्चुअली इंटरनेट का इन्वेंशन हुआ था टू कनेक्ट सोसाइटी, बट आज हम देखते हैं कि आज एक ही घर में 4 बच्चे, 4 लोग हैं, छोटी फैमिलीज हैं, न्यूक्लियर फैमिलीज हैं, और वो भी आपस में बात नहीं करती हैं। किसी के पास किसी को देने के लिए थोड़ा सा भी समय नहीं है। तो सोसाइटी पे तो इसने बहुत बुरा इम्पैक्ट डाला है। हमें किसी के दर्द से, किसी के दुख से कोई मतलब नहीं है। इनफैक्ट हम अगर कुछ कहीं गलत हो रहा है तो हम उसकी वीडियोस बनाते हैं। उनको हेल्प करने के बजाय अर्जेंट उनको हेल्प की जरूरत है इमीडिएटली, लेकिन हम क्या करते हैं, हम उस वक्त सोचते हैं कि कुछ अच्छा उनकी वीडियोस बनाए जिससे हमें यूट्यूब पे लाइक्स मिले। तो लोगों के अंदर के जो इमोशंस हैं वो भी कहीं ना कहीं इफेक्टेड हो रहे हैं। लोग इमोशनलेस होते जा रहे हैं और भावनात्मक तौर पे खाली होते जा रहे हैं, जैसे हर चीज पे उनको मजाक लग रहा है। तो कहीं ना कहीं सोसाइटी को तो ये बहुत बुरी तरह इम्पैक्ट कर रहा है। इसलिए पूरी सोसाइटी का ये कर्तव्य है कि हम सब मिलके इसे बॉयकॉट करें। बॉयकॉट करें माना इसे यूज कितना करना है, कैसे करना है, वो एक एक इंडिविजुअल तय करे। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি অষ্টম অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটস জাহাজের সূচনা করেছে। ভারতীয় নৌবাহিনীর জন্য নির্মিত এই জাহাজটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট সিরিজের অষ্টম এবং শেষ জাহাজ। অজয় নামে জাহাজটির উদ্বোধন করেন ভারতীয় নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখের স্ত্রী প্রিয়া দেশমুখ। ভাইস অ্যাডমিরাল কিরণ দেশমুখ, জিআরএসির চেয়ারম্যান PR হরি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জিআরএসির চেয়ারম্যান বলেন, এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটসগুলির প্রধান ভূমিকা হল উপকূলের কাছাকাছি জলসীমাকে শত্রু দেশের সাবমেরিন থেকে সুরক্ষিত রাখা। এছাড়া বিভিন্ন ধরনের অভিযানেও এটি অংশগ্রহণ করতে পারে। এই জাহাজ উপকূলীয় কম তীব্রতা সামুদ্রিক অভিযান এবং মাইন স্থাপনেও সমানভাবে সক্ষম। ৭৭.৬ মিটার লম্বা এবং 10.৫ মিটার প্রস্থের অত্যন্ত শক্তিশালী যুদ্ধজাহাজগুলি উপকূলীয় জলসীমায় নজরদারি করতে সক্ষম। Just witnessed the launch of the 8th anti-submarine shallow watercraft that GRSC is building for the Indian Navy. For the record, we are doing a 8-ship project, and of the 8 ships, the first ship has already been delivered, and in a couple of weeks we'll be delivering the second ship. And with this launch, we would have launched all the 8 ships of the project. These are 77.6 meter highly potent platforms which are weapon, sensor and equipment intensive, and these ships belie their size. For the size of 77.6 meters, as I mentioned, they are lethal platforms which will augur well for Navy in the future. GRSC is also building ships in the survey vessel large P-17 Alpha and the next generation ocean-going patrol vessel project. নতুন দিল্লিতে 2024-25 সালে স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার সম্প্রতি প্রাপকদের হাতে তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই রাজ্যের সম্ভাবনাময় স্বচ্ছ শহর হিসেবে সম্মান পেয়েছে হুগলির বৈদ্যবাটি। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন। আকাশবাণীকে তিনি বলেন, এই পুরস্কার শুধু তাঁর নয়, তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা কাজ করেন এবং তাঁর এলাকার বাসিন্দা
প্রত্যেকেরই। ভারত সরকারের পক্ষ থেকে সর্বিক্ষণের ওপর একটা প্রাইজ দেওয়া হলো। সেইখানে আমরা বদ্রিবাটি পৌরসভা পশ্চিমবাংলার মধ্যে থেকে একমাত্র পৌরসভা যেখানে পুরস্কৃত হয়েছে প্রমিসিং স্বচ্ছ শহর অফ ওয়েস্ট বেঙ্গলে হিসেবে আমরা পুরস্কৃত হয়েছি। এইটা শুধু আমার সফলতা না, এটা আমার পৌরসভার সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে আমার শহরের প্রতিটা মানুষ যেভাবে সহযোগিতা করেছে। এইভাবে সহযোগিতা না করলে পরে আজকে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না, কারণ আমরা 2010 সাল থেকেই শুরু করে দিয়েছিলাম ডোর টু ডোর গার্বেজ কালেকশনের জন্য। আমরা প্রতিটা বাড়িতে 2টি করে বালতি দিয়েছিলাম, নীল বালতি এবং সবুজ বালতি। তখন থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছিল এইটাকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা, যে কোনো ফেলে দেওয়া জিনিসকে সেইটাকে প্রসেসিং করা। এইভাবে আমরা কাজটা শুরু করি। 134তম ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে উদ্বোধনী ম্যাচে ইস্টবেঙ্গল সাউথ ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলবে। ফোর্ট উইলিয়ামে এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস একথা জানিয়েছেন। ষষ্ঠবার আমরা এবার কলকাতাতে করছি। এটা আমাদের সবারই জানা যে এটা এশিয়ার ওল্ডেস্ট টুর্নামেন্ট, সব থেকে প্রাচীনতম টুর্নামেন্ট এশিয়ার এবং ওয়ার্ল্ডের থার্ড ওল্ডেস্ট। এই টুর্নামেন্ট আমরা এখানে অর্গানাইজ করছি এবং এটা আমরা যৌথভাবে করি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং ইন্ডিয়ান আর্মি। মূলত দুটো জায়গায় খেলা হবে, একটা আমাদের সল্টলেক স্টেডিয়াম ভিআইপিকে, আর একটা কেবিকে কিশোর ভারতী স্টেডিয়াম। এবং আমাদের দুটো প্র্যাকটিস মাঠ আমরা সেভাবেই সবার সঙ্গে কথা বলে পার্টিসিপেটিং টিমদের দিচ্ছি যাতে তারা প্র্যাকটিস করতে পারে। এবং আপনারা শুনলেন যে আবার খুব প্রতিযোগিতামূলক খেলা হবে, কারণ দুটো বিদেশি টিমও আছে, মালয়েশিয়ার একটি টিম আছে এবং একটি নেপালের টিম রয়েছে। আর আমাদের ইন্ডিয়ান টিমের মধ্যে সকলেই রয়েছে। বিশেষ করে আমাদের কলকাতায় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান এবং ডায়মন্ড হারবার এফসি তারাও পার্টিসিপেট করছে। আমার ধারণা যে খুব উপভোগ্য ম্যাচ হবে। পূর্বাঞ্চলীয় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোহিত মালহোত্রা জানান, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি সহ মোট 24টি দল এবারের ডুরান্ড কাপে অংশ নেবে। দুটি বিদেশি দল ত্রিভুবন আর্মি ও মালয়েশিয়ার সেনা এবার এই প্রতিযোগিতায় যোগ দেবে। তিনি জানান, এবার মোট পুরস্কার মূল্য বাড়িয়ে 3 কোটি টাকা করা হয়েছে। A special mention must also go to the debutant teams who will be making their first appearance in the Durand Cup. Namdhari Football Club is making the debut, so is Diamond Harbour, Karbi Anglong, One Ladakh, South United and ITBP besides the Malaysian. They bring fresh energy, new aspirations and growing football cultures from different corners of India and beyond. Coming to Kolkata, our most iconic host city, it continues to serve as a fitting venue for top quality football. 2 stadiums will play host for the matches, namely the Vivekananda Yuva Bharati Kridangan VYBK and Kishore Bharati Kridangan KBK. The 2 groups comprising of 4 teams each shall be playing their league matches here. Group A, which has Imami, East Bengal, Namdhari, South United Indian Air Force. And Group B, Mohanbagan, Super Giant, Diamond Harbour, Mohammedan Sporting and PSF. A total of 15 matches shall be played in Kolkata, with 9 of them being played at VYBK and 6 remaining at KBK. 12 league matches, 6 per group, 1 quarterfinals, 1 semi-finals and the finals have been played here in Kolkata. We begin the Kolkata leg with a high-octane inaugural match at VYBK on Wednesday 23rd of July, featuring Imami East Bengal Football Club and South United Football Club, a face-off that promises to be both emotional and electric. The finals too will be held here at the iconic VYBK on Saturday, 23rd of August, a day that will mark the culmination of a month-long celebration of football. অনুষ্ঠানে মেজর জেনারেল রাজেশ অরুণ মোগে উপস্থিত ছিলেন। ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন দলকে রাষ্ট্রপতি ভবনে দেওয়া হবে প্রেসিডেন্টস কাপ। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময়
আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে নমামি বসুরুদ্র, সংকলন ও প্রস্তুতি কাশফিন নাহার।